স্যার আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে। যে বেনজির রায় গতকাল কলকাতা হাইকোর্ট দিল, সেই যে রায় হয়েছে সেই রায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শীর্ষ আদালতে যাব, এই রায় বেআইনি, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো আইনজ্ঞ নন। মমতা বন্দ্যোপাধ্যায় এক অক্ষর আইন জানেন বলেও মনে হয় না, কিন্তু ওকে কিছু একটা বলতে হবে যে আইন হয় এই রায়টা মেনে নেব, নাহলে মেনে নেব না, মেনে না নিলে কেন নেব না। সেই জন্য সবচেয়ে সহজ হচ্ছে বলা বেআইনি। মমতা বন্দ্যোপাধ্যায় আইন এক অক্ষরও জানেন না, ওদের ওই কথাগুলোর কোনো মানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এই যে রায় এসেছে এটা নাকি বিজেপির প্ররোচনায় এসেছে, তার কারণ কেন্দ্রে রয়েছে বিজেপি এবং বিজেপির বিচারালয় হয়ে গেছে হাইকোর্ট, নাকি এখন বিজেপির বিচারালয়, এবং সেজন্য বিরোধীরা বিজেপি যেহেতু কেন্দ্রে রয়েছে, কেন্দ্রের নির্দেশে এখানকার যারা বিচারপতি তারা রায় দিচ্ছেন এবং সমস্ত রায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষে যাচ্ছে, কি বলবেন? প্রথম কথা, চুরি করার সময় এইসব কথা মনে থাকা উচিত ছিল যে মামলা হতে পারে, সেই মামলায় রায় বিরুদ্ধে যেতে পারে, কারণ চোর বেশিরভাগ সময় ধরা পড়ে যায়। যদি অপর পক্ষের যথেষ্ট টেনাসিটি থাকে, মানে তারা যদি কোনো ঢিলে না দিয়ে এর পেছনে লেগে থাকে, তাহলে ধরা পড়বেই। আজকে সেই অবস্থা হয়েছে এবং স্বাভাবিকভাবে তখন একটা কিছু আবল তাবল চিৎকার করতে হবে, যেরকম বলেছি আর কি, যে এটা বিজেপির রায়। এ সমস্ত মোকদ্দমায় হেরে গেলে সবাই এরকম ধরনের কথা বলে, খেলায় হেরে গেলেও বলে, ভোটে হেরে গেলেও বলে যে এটা ইয়ের দোষ, ইভিএম এর দোষ। এসব তো নতুন কিছু নয়। স্যার, যে বিষয়টা নিয়ে প্রশ্ন করবার ইচ্ছা হচ্ছে যে জায়গাটাকে ন্যায়ালয় বলে আমরা জানি, যেখানে কখনো মানে শাসক বিরোধী উচ্চ নিচের ভেদ করা হয় না, এবং সবথেকে বড় কথা যেখানে আইনটা আইনের মতোই চলে, সেখানে যে রায় সেটাকে বেআইনি বলে দাগিয়ে দেওয়া প্রথমত। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে যদি জেলে পাঠায় তাহলে আমি জেলে যাব, কিন্তু আমি চাকরিহারাদের পাশ থেকে সরবো না। তাদেরকে বার্তা দিচ্ছেন রীতিমতো যে আপনাদের পাশেই আছি, আপনাদের পাশ থেকে সরবো না। এই কথার কতটা যুক্তিকতা আছে? পাশ থেকে সরবো না কতটা কোনো মানে নেই, কারণ মাঝে যদি জেলে যান সত্যি সত্যি, তাহলে এত মোটা জেলের দেয়াল থাকবে, সেই জেলের দেয়াল ভেদ করে উনি কি করে পাশে থাকবেন? সম্ভব না তো, ফিজিক্যালি সম্ভব না। কিন্তু কিছু একটা বলতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পার্থ এবং তারপরে যে টোটাল 19 জন, আজকে একটা লিস্ট দেখছিলাম যে 19 জন এখন জেলে আছে, এরা যে বিভিন্ন সময় পয়সা খেয়ে চাকরি বিক্রি করেছে, তাদের তো এরা তেড়ে ফুঁড়ে ধরবে। যারা টাকা দিয়েছে এবং যাদের এখন চাকরি গেল তাদের মাইনে ফেরত দিতে হবে, তারা তো তেড়ে ফুঁড়ে ধরবে। তো সেই জন্য তাদেরকে একটু আটকে রাখবার জন্য কিছু একটা বলতে হবে। এই সমস্ত বলছি নাকি, এগুলো আবল তাবল কথা। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মানে এ যাবৎকাল দেখতে পাচ্ছি যে কোনো জায়গাতেই আছেন এবং এমন ভাষায় আক্রমণ করছেন যেটা একেবারে অত্যন্ত ন্যাক্কারজনক। মানে একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন ভাষা আমরা কেউই আশা করতে পারি না, কিন্তু তারপরেও তিনি আক্রমণ সমানে চালিয়ে যাচ্ছেন। এবং এই একইভাবে এই হাইকোর্টের এই রায় বেরোনোর পর তিনি বিচারপতিদের নিয়ে বেশ কিছু আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন। যেমন বলছেন বিচারপতিরা সরকারের দেওয়া গাড়ি চড়ে, বিচারপতিরা সরকারি টাকায় চলে এবং সরকারি সিকিউরিটি নিয়ে চলে। এখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্পট প্রসিডিংস কি হতে পারে বা আদৌ কি করা যায়? বিলক্ষণ কন্টেম্পট প্রসিডিংস করা যায়, ক্রিমিনাল কন্টেম্পট করা যায়, কন্টেম্পট সিভিলও হয়, ক্রিমিনালও হয়। ক্রিমিনাল কন্টেম্পট প্রসিডিংস করা যায়। কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্টে এই বিধান আছে। এখন এটা করতে গেলে হয় কারুকে নালিশ করতে হবে, আর তা না হলে বিচারপতিরা সুমোটো করতে পারেন। কোনটা করবেন সেটা তাদের উপর নির্ভর করে, তবে করা যায় যে সম্বন্ধে আমি নিঃসন্দেহ, কোনো এক ফোঁটা সন্দেহ নেই আমার। স্যার, বাড়তি পদ তৈরি এমনও একটা কথা কিন্তু হাইকোর্টের যে 283 পাতার যে রায় তাতে বলা হয়েছিল যে এই যে বাড়তি পদ তৈরিতে যার কোনো অস্তিত্ব থাকার কথা না, অথচ তৈরি করা হয়েছে, এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা তার বিরুদ্ধেও কিন্তু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সিবিআই প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার যে কোনো সদস্যকে হেফাজতে নিতে পারে তাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করবার জন্য। এ নিয়ে কি বলবেন? মন্ত্রিসভা শুধু না, আমলাদেরও নিতে পারে। এই বাড়তি পদ, একে ইংরেজিতে বলে সুপার নিউমারারি পোস্ট। এই সুপার নিউমারারি পোস্ট কখনো একটা বিশেষ প্রয়োজনে তৈরি করা হয়, যখন এই পোস্টটা যথা নিয়মে স্যাংশন করবার মতন সময় নেই,
বা অন্য কোনো অসুবিধা আছে, তখন এই ধরনের পোস্ট তৈরি করা হয় এবং তাতে লোকও মোতায়েন করা হয়। সেটা একটা দুটো তিনটে চারটে পোস্ট হতে পারে, 5,000 না 19,000 পোস্ট না 20,000 পোস্ট উনি এইভাবে তৈরি করবেন শুধু যারা ঘুষ দিয়েছে তাদেরকে জায়গা দেওয়ার জন্য। তো হাস্যকর কথা। স্যার এই মানে হাস্যকর শুধু না, একটু বলে নিই আরো, হাস্যকর শুধু না, এর থেকে ওর মানে অসৎ উদ্দেশ্যটা ফুটে বেরোচ্ছে। কেন পোস্ট তৈরি করবেন? আদালত বলে দিয়েছে যে এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এদের চাকরি পাওয়ার কোনো অধিকার নেই। উনি কেন পোস্ট তৈরি করবেন? যারা ঘুষখোরদের জায়গা দিয়ে তৈরি করবেন। উনি কি ঘুষখোরদের সমর্থন করেন? তো একটুখানি আগে তুমি যেটা বললে তার মানে হচ্ছে উনি ঘুষখোরদের পাশে থাকছেন, যদিও মাঝখানে জেলের এত মোটা দেওয়াল থাকবে। আমি কিছুই বুঝতে পারছি না, ওর বক্তব্য একেবারে আবল তাবল কথা বলছেন। স্যার এই যে আদালতে যে বলা হয়েছে যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে, যেটা নিয়ে আদালত প্রশ্ন তুলেছে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন যে 10 লক্ষ সরকারি পদ নাকি তৈরি রয়েছে, সরকারি চাকরি তৈরি রয়েছে। স্যার এতই যদি সরকারি চাকরি তৈরি রয়েছে, তাহলে বাংলার যারা ছেলে মেয়ে যারা পড়াশুনো করছে তারা বাংলায় চাকরি না পেয়ে কেন তারা বাংলার বাইরে চলে যাচ্ছে? এই সরকারি চাকরি কাদের জন্য? জিজ্ঞেস করে ওকে 10 লক্ষ কেন, 10 কোটি বললেই কি অসুবিধা ছিল? কারণ নেই তো। উনি তো বাজে কথা বলছেন, উনি একেবারে সুস্পষ্টভাবে বাজে কথা বলছেন। বাজে কথাই যদি বলতে হয় তাহলে 10,000 আর 10 লক্ষ আর 10 কোটি কি বললাম তাতে কি এসে যায়? 10 কোটি বলতে পারতেন। স্যার এই যে ভোটের মাঝখানেই একটা এত বড় ধাক্কা খেলো বা আমাদের বাংলা কোর্টের কাছে, এতে কি মানে তৃণমূল সরকারের যে আসন, ভোটে যে আসন পাওয়ার সম্ভাবনা, সেখানে কি অনেক বড় একটা চোট হলো? মানে আসন কি কমবে আপনার মনে হয়? সেটা সাধারণ মানুষ বলবেন, তবে যারা ভোট দেবেন। তবে আমার সাধারণভাবে মনে হয় যে সাধারণ মানুষ তার কখনো এরকম একে অসাধুতাকে সমর্থন করবেন না, অতএব তাদের আসন কমবে, তাদের ভোটও কমবে। স্যার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সুপ্রিম কোর্টে যাওয়ার পর 5 মিনিটের মধ্যে স্টে অর্ডার চলে আসবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অশ্লীল নাচ গান করতে খুব সিদ্ধহস্ত। এই বিষয়ে ওর কোনো একটা এক্সপার্টিস আছে, সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে ওর নাম দেয় একটা নাচ দেখেছিলাম, খিচমেরি ফটো খিচ, খিচমেরি ফটো খিচ, এরকম। তো এইসব বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কেউ যেতে পারবে না। আইন জ্ঞান সম্বন্ধে খুব বিরাট প্রশ্ন চিহ্ন আছে। অতএব ওই মমতা যেরকম বলেছেন এতে সুপ্রিম কোর্ট থেকে খারিজ হয়ে যাবে, সেরকম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, যেটা তার কোনো অর্থই নেই। সুপ্রিম কোর্টে গেলে তারা দেখবেন স্পেশাল লিভ গ্রান্টেড হবে, হয়ে তারপরে স্টে দেবেন, এগুলো সব পরে ঠিক হবে। স্যার গতকাল হাইকোর্ট এই বিরাট যে রায়, একটা ঐতিহাসিক রায় দিল, এই রায় দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকজনের নাম কিন্তু বারবার উঠে এসেছে। তিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কারণ তিনি প্রথমেই ঘুঘুর বাসায় নাড়াচাড়া দিয়েছিলেন এবং এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে আক্রমণ করে বলছেন যে বিচার ব্যবস্থার নাকি উনি কলঙ্ক। এবং একই সঙ্গে হাইকোর্টের সমস্যা হচ্ছে যে এই রকম অশিক্ষিত বিচারপতিদেরকে হাইকোর্ট নাকি রাখছে, শিক্ষিত বিচারপতি নাকি এখন আর হাইকোর্টে থাকছে না। তাই জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে যারা শিক্ষিত আইনজীবী তাদেরকে বিচারপতি হিসেবে রাখা উচিত, যাদেরকে হাইকোর্ট রেখেছে বা যারা এই যে রায়গুলো দিচ্ছেন তারা নাকি সকলেই অশিক্ষিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি নিজেকে শিক্ষিত বলে মনে করেন, বা তৃণমূলের অনেক এমনি গরুচুরির উকিল আছে, তাদের যদি শিক্ষিত বলে মনে হয় তাহলে তাদের যাবার ব্যবস্থা করে দিন না। মমতা তো এই রাজ্যের অধীশ্বরী বললে কিছুই বলা হয় না, পুরো রাজ্যটা ওর কথা শুনে ওঠে বসে। এমনকি উনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অধীশ্বরী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, হিজিপেজি ব্যাপার নয়, বুঝিছ? অতএব মমতা যদি চান তাহলে উনি ঠিক ঠিক লোককে এতে বসাতে পারেন, বসাচ্ছেন না কেন? অসুবিধা কি হচ্ছে? স্যার একই তমলুক কেন্দ্র থেকে একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও ভোটে দাঁড়িয়েছেন এবং তৃণমূলের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছেন। এই যে হাইকোর্ট যে রায় দিল তারপরেই দেবাংশু ভট্টাচার্য আক্রমণ করছেন, তার বিরোধী যে প্রার্থী রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে আক্রমণ করে বলছেন যে মানুষের চাকরি যাচ্ছে আর উনি নাকি ফুর্তি করছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন বিচারপতি বিচারের আসন ছেড়ে দিয়ে নিজে এখন তমলুকে এই প্রচণ্ড গরমের মধ্যে ঘেমে নিয়ে ভোটের প্রচার করছেন, সেখানে দাঁড়িয়ে শুনতে মানে আক্রমণ করা হচ্ছে যে তিনি নাকি ফুর্তি করছেন। কি বলবেন? দেবাংশু তো হেরে বসে আছে, দেবাংশু জানে হেরে বসে আছে, দেবাংশু একেবারে রিজাইন্ড হয়ে গেছে।
সেই জন্য দেবাংশু অন্য নানা রকম কেন্দ্র নিয়ে মাথা ঘামাচ্ছে। বসিরহাটে কি হচ্ছে, সন্দেশখালিতে কি হচ্ছে, কৃষ্ণনগরে কি হচ্ছে, এগুলো নিয়ে দেবাংশু মাথা ঘামাচ্ছে। তমলুক নিয়ে ওর কোনো চিন্তা নেই, কারণ জানেই হেরে যাবে। তো এই হচ্ছে আর কি। আর মিথ্যে কথা বলা তো তৃণমূলীদের মজ্জাগত, তার মধ্যে তো নতুন কিছু নেই। স্যার একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে শনিবার দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছিলেন যে সোমবার দিন বোমা ফাটানো হবে, এবং এই ইঙ্গিতটা সেই মুহূর্তে কেউ বুঝতে না পারলেও পরবর্তীকালে সোমবার যখন হাইকোর্টের এই বিরাট রায় বেরোলো তখন আমরা বুঝতে পারলাম যে তিনি কিসের দিকে ইঙ্গিত করেছিলেন। এবং এর পরেই মঙ্গলবার তার জেট টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমে বললেন যে ভোট চলাকালীন বিজেপির এক গদ্দার বলছেন বোমা ফাটাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তার বিরুদ্ধে এত রাগ, তাহলে আমাকেই তো বোমা ফাটিয়ে মেরে দিতে পারতিস। আমি আপনাকে সরি বলছি, কারণ এই যে তুই তকারিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন, তিনি এর আগেও যেমন করেছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলতে পারতিস, অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। এবার এখানেই না থেমে তিনি বললেন যে তার বাড়ি পর্যন্ত ফেস টাইম ফোন করেছিল, রেকি করে এসেছিল, বলেছিল আপকা সাথ বাত করনা চাতি হু, দেখা করলেই গুলি করে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত এরকম তুই তোকারি বিভিন্ন ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলে যাচ্ছেন, এবং এখানেও তিনি সেই একই ভাষায় আক্রমণ করলেন। কি বলবেন? এগুলো স্নায়ুর দুর্বল লক্ষণ, মানে নার্ভাসনেসের লক্ষণ। উনি একটা নার্ভাস ব্রেকডাউনের মুখোমুখি হয়েছেন, কারণ উনি বুঝতে পারছেন যে নির্বাচনের মুখে যে সমস্ত ঘটনা ঘটছে, যে চুরিগুলো ওর দলের লোকেরা করেছে, সেই চুরিগুলো এখন সামনে আসছে। এতে যে ওর হার অবশ্যম্ভাবী, ওর মুখে একেবারে চুনকালি পড়বে, সেটা উনি একেবারে বুঝে গেছেন, পরিষ্কার বুঝে গেছেন, এবং বুঝে একেবারে উন্মাদিনীর মতন আচরণ করছেন। কি বলবে তা না হলে এইরকম করে একটা চিফ মিনিস্টার তুই তোকারি করে। অবশ্য খানিকটা ওর স্বভাব সিদ্ধ, কারণ সেই যখন নরেন্দ্র মোদী গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিলেন, তখন তিনি বলেছিলেন হিড় করে কোমরে দড়ি বেঁধে টেনে আনবো, যেন ওর ক্ষমতা আছে অন্য আরেকজন মুখ্যমন্ত্রীকে হিড় করে কোমরে দড়ি বেঁধে টেনে আনার। তো সেসব কিছুই পারেননি, এবং সেসবের কোনো উত্তরও দেওয়া হয়নি। কিন্তু একটার পর একটা এই ধরনের আচরণ। আর একটা কথা তো তোমাকে কদিন আগে বললাম যে সেই হাত দিয়ে এরকম দেখিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার কি করছে, কিন্তু এবারের সাথে তফাৎ হচ্ছে যে এত ঘন ঘন বলেননি। এবার যেরকম ঘন ঘন বলছেন, সেটা থেকে মনে হচ্ছে যে উনি প্রচণ্ড নার্ভাস হয়ে গেছেন। এটা নার্ভাসনেসেরই লক্ষণ, এতে আর কি বলার আছে।